দেখ, এটা তো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, তাই না? এবার আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। সেটা কি? দেখ, আমাদের ওয়াটারফল মডেলের ক্ষেত্রে, ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলের ক্ষেত্রে একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি? দেখ, আমরা শুধুই নামছি কিন্তু নিচের দিকে, তাই না? এমন কিন্তু কোনো রাস্তা নেই যাতে আমি আমার আগের স্টেপে ফিরে যেতে পারি। মানে যদি আমি একবার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস থেকে ডিজাইনে চলে আসি, আমি কিন্তু আর রিকোয়ারমেন্ট অ্যানালিসিস চেক করতে পারবো না। কিংবা ডিজাইন থেকে যদি একবার কোডিং এ আসি, আমি কিন্তু চাইলেও আর কোডিং ডিজাইনে কিছু চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে একটা ভীষণ বড় ড্রব্যাক, যেটা ঠিক হয়ে গেছে ইটারেটিভ ওয়াটারফল মডেলের ক্ষেত্রে। ইটারেটিভ ওয়াটারফল মডেল কি করছে? ইটারেটিভ ওয়াটারফল মডেল প্রত্যেকটা স্টেপ থেকে প্রিভিয়াস স্টেপে আমাকে নিয়ে যাচ্ছে। মানে মানে আমি চাইলেই কোডিং ফেজ থেকে ডিজাইনে চলে যেতে পারি, ডিজাইন ফেজ থেকে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস ফেজে চলে যেতে পারি। ধর আমার ডিজাইনে এসে মনে হলো যে কিছু রিকোয়ারমেন্টস মিসিং বা কিছু একটা প্রবলেম মনে হচ্ছে, তো আমি আরামসে, যেহেতু আমি ইটারেটিভ ওয়াটারফল মডেল ইউজ করছি, আমি খুব সহজেই চলে গেলাম কোথায়? আমার রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে। সেখানে গিয়ে আমার দরকার পড়লো, আমি আমার রিকোয়ারমেন্টস কিছু আপডেট করে নিলাম বা কিছু চেঞ্জ করে নিলাম। সেম ভাবে কোডিং এ এসে আমার মনে হলো যে কিছু ডিজাইনে একটু প্রবলেম হয়েছে, তাহলে আমি কি করলাম? ফিরে গেলাম ডিজাইন স্টেপে। ডিজাইন স্টেপে গিয়ে আমার যেখানে যেখানে প্রবলেম মনে হচ্ছে সেই প্রবলেম গুলোকে ঠিক করলাম। ঠিক করে আবার আমি কোডিং স্টেজে চলে গেলাম। মোট কথা, ওয়াটারফল মডেলটাই, জাস্ট তার সঙ্গে আমার ইটারেশনটা অ্যাড করে দিয়েছি, যাতে আমার মডেলটাকে আরো স্মুথ করা যায় বা ফ্লেক্সিবল করা যায়। তো এই ক্ষেত্রে তাহলে কি করছি? যাতে প্রত্যেকটা স্টেপ থেকে আমরা প্রিভিয়াস স্টেপে ফিরে যেতে পারি, তাই জন্য আমাদের ইটারেটিভ ওয়াটারফল মডেল তৈরি করা হলো। এটাই হচ্ছে আমাদের ইটারেটিভ ওয়াটারফল মডেল। দেখ, এবার আমরা করবো হচ্ছে প্রোটোটাইপ মডেল। দেখ, প্রোটোটাইপ মডেলে কি করা হয়? প্রথমে যেমন সব নর্মাল রিকোয়ারমেন্টস গ্যাদারিং করা হলো। এবার দেখ, প্রোটোটাইপ মডেল বেসিক্যালি কি করছে? দেখ, ক্লাসিক্যাল ওয়াটারফল বল কি ইটারেটিভ ওয়াটারফল মডেল বল, ওখানে কি হচ্ছিল? ধর কাস্টমারের সাথে আমি কিন্তু একদম রিকোয়ারমেন্টস নেওয়ার সময় কথা বলছিলাম, আর যখন ওকে ডেলিভারি দিচ্ছি তখন কথা বলছি। এই যে মাঝখানে যে হিউজ পিরিয়ডটা, সেই সময় কিন্তু কাস্টমার সাথে আমার কিন্তু কোনো ইন্টারাকশন হচ্ছে না। তার ফলে কি হচ্ছে? যদি ওই সময় কাস্টমারের যদি মনে হয় যে না, আমার সফটওয়্যারে কিছু কিছু মনে হবে একটু চেঞ্জ লাগবে, বা কিছু আমি যা দিয়েছি সেটাতে আমি ফুল স্যাটিসফাইড নই, এই ব্যাপারগুলো কিন্তু কাস্টমার থেকে আমি জানতে পারছি না, কারণ আমি কাস্টমারের সাথে কোনো কন্ট্যাক্ট করছি না। আমি যখন কন্ট্যাক্ট করছি তখন আমার পুরো প্রজেক্টটা রেডি। তখন যদি কাস্টমার বলে কিছু, তখন কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা চেঞ্জ করা। তাই জন্য প্রোটোটাইপ মডেলে দেখ, সেটার খুব সুবিধা আছে। কিরকম? প্রোটোটাইপ মডেল হচ্ছে বেসিক্যালি একটা ডেমো। মানে ধরো আমি যে সফটওয়্যারটা বানাবো, সেটার একটা ডেমো তৈরি করে আমার কাস্টমারকে দেখানো, যে দেখো তুমি যেমন চাইছিলে এটা কি তেমনই দেখতে হয়েছে। দেখ, ব্যাপারটা দেখ, কাস্টমার তো সফটওয়্যারটা বানাতে চায়, মানে সফটওয়্যারটা কেমন হবে সেই একটা একটা আইডিয়া আছে কাস্টমার। এবার তৈরি হওয়ার পরে কেমন দেখতে হবে বা আদৌ ভালো লাগবে কিনা, সেটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ বোঝা যায় না। তাই জন্য যদি পুরোপুরি তৈরি হওয়ার আগে যদি একটা ডেমো দেখতে পারে কাস্টমার, তাহলে সে অনেক বেশি স্যাটিসফাইড থাকে যে আচ্ছা, তাহলে এইরকম দেখতে হবে, এইরকম জিনিসগুলো থাকবে, এরকম কাজ করবে। ঠিক যেমন তখন তোকে ঠিক যেমন আমি বাড়ির উদাহরণটা দিচ্ছিলাম, যে তুই একটা ফ্ল্যাট কিনতে গেছিস, যখন তোকে একটা ডেমো ফ্ল্যাট দেখাচ্ছে, তোর একটা বড় 4 তলা বিল্ডিং বানাবে, সে 4 তলার একটা মিনিয়েচার বানিয়ে রেখে দিয়েছে, যে তুই মিনিয়েচারটা দেখতে পাচ্ছিস যে আচ্ছা, তোর বিল্ডিংটা দেখতে মানে এইরকম টাইপের হবে, বাড়িগুলো এরকম দেখতে হবে, এরকম জানলাগুলো হবে, এরকম দরজাগুলো হবে। মানে তুই একটা ভিজুয়ালাইজেশন পাচ্ছিস যে তোর যখন জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি হবে তখন এইরকম দেখতে হবে। সেটা অনেক বেশি কাস্টমার স্যাটিসফ্যাকশন দেয়, যে তুই দেখে বুঝতে পারলি যে কেমন হবে। তুই খালি আন্দাজ করে গেলি যে আচ্ছা, তাহলে এই হতে পারে, ওই হতে পারে। আন্দাজের থেকে এটা ওয়ে মোর বেটার, যে তাকে একটা ডেমো দেখিয়ে দেওয়া। তো প্রোটোটাইপ মডেল ক্ষেত্রে ঠিক তাই করানো হচ্ছে, একটা ডেমো বানিয়ে দেখানো হচ্ছে, যে কিছু কিছু রিকোয়ারমেন্টস কে দিয়ে, কিছু কিছু
ফিচারকে অ্যাড করে আমার সফটওয়্যারটা বানিয়ে যে সফটওয়্যারটা যে কাজগুলো চাইছে সেই কাজগুলো হচ্ছে কিনা, বা কাস্টমার ঠিক যেমন ভাবে বলেছে সেইভাবে তার ঘর কাজগুলো করলো, বাট তাও হয়তো কাস্টমারের দেখে সেটা হয়তো পছন্দ হচ্ছে না। কেন পছন্দ হচ্ছে না, বা যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেই ব্যাপারগুলো কাস্টমার কাছ থেকে শুনে আরো কিছু চেঞ্জ করা বা ডেভেলপমেন্ট করা। এই পুরো ব্যাপারটা আমরা করছি পুরো প্রোটোটাইপের উপর। সেটা আমরা কিভাবে করছি, দেখ, আমরা করছি একটা কুইক ডিজাইন, যে খুব তাড়াতাড়ি ডিজাইন করছি, তারপরে বিল্ড প্রোটোটাইপ, তারপরে প্রোটোটাইপটা তৈরি করে নিচ্ছি, তৈরি করে কি করছি, কাস্টমার ইভ্যালুয়েশনে যাচ্ছি, যে তৈরি করে নিলাম ঝট করে তৈরি করে কাস্টমার কাছে পাঠালাম, যে কাস্টমার দেখুক, দেখে বলুক যে এরকম আমরা মনে হচ্ছে, এখন যখনই ফুল বানাবো ব্যাপারটা এরকমই হবে, হয়তো আরো ফিচার অ্যাড হবে, আরো অনেক কিছু হবে তার ভেতরে, বাট এন্ড রেজাল্টটা এরকম দেখতে আসবে, এই প্রোটোটাইপটার মতনই দেখতে হবে। তো তখন কাস্টমার ইভ্যালুয়েট করলো, করার পর ধর কাস্টমারের মনে হলো যে না, আমার সত্যি ভালো, ব্যাপারটা ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তাহলে কাস্টমার হয়তো বললো যে না, তুমি একটু ডিফারেন্ট ভাবে বানানোর চেষ্টা করো, বা অন্য কিছু করো, অন্য রকম ভাবে আমাকে পড়ে দেখাও। তখন কি করবো আমি, তখন আমি রিফাইন রিকোয়ারমেন্টস করবো, যে কাস্টমার নতুন রিকোয়ারমেন্টস গুলোকে অ্যাড করবো উইথ কাস্টমার সাজেশনস। তাহলে কাস্টমার যে সাজেশনস গুলো দিয়েছে সেগুলোকে দেবো, নিয়ে আমি আবার জিনিসটা তৈরি করব, আবার আমি কুইক ডিজাইন করব, সেটার আবার প্রোটোটাইপ তৈরি করব, আবার কাস্টমারকে দেখাবো। তখনও যদি কাস্টমারের পছন্দ না হয় বা আরো কিছু চায়, তখন সেটা আবার নেব, নিয়ে সেই অনুযায়ী আমি আবার কুইক ডিজাইন করব, আবার তো প্রোটোটাইপ তৈরি করব। তো যতক্ষণ আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশন না আসবে ততক্ষণ এই যে লুপটা কিন্তু ঘুরতেই থাকবে। এই জায়গাটাকে বলা হয়, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। এই ফেজটুকুকে বলা হয় প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। যতক্ষণ অবধি আমার এখানে কাস্টমার স্যাটিসফাইড না হচ্ছে ততক্ষণ অবধি আমাকে এই লুপটা ঘোরাতে হবে। যেই আমার কাস্টমার স্যাটিসফাইড হয়ে গেল, তখন আমি বলবো অ্যাকসেপ্টেন্স বাই কাস্টমার। তাহলে কাস্টমার অ্যাকসেপ্ট করে নিল, এবার বললো যে হ্যাঁ ঠিক আছে, এই যে প্রোটোটাইপটা তুমি বানিয়েছো আমাকে এটারই এই হিসাবেই আমার সফটওয়্যারটা বানিয়ে দাও। তার মানে কাস্টমার অ্যাকসেপ্ট করে নিল, তখন আমি আমার যেমন ওয়াটারফল মডেল সেটাকে ফলো করে ডিজাইন করব, ইমপ্লিমেন্ট করব, টেস্ট করব, মেনটেন করব। দরকার হলে এটা ইটারেটিভও আছে, দরকার হলে আমি প্রিভিয়াস স্টেপেও ফিরে যেতে পারবো। এই স্টেপটাকে কি বলছি, ইটারেটিভ ডেভেলপমেন্ট। এই স্টেপটা আমার তাহলে এই পার্টটুকু। তাহলে এই জিনিসটা হলো আমার পুরোপুরি প্রোটোটাইপ মডেল। দেখ, এবার করবো হচ্ছে এভলিউশনারি মডেল। কিরকম ব্যাপারটা, দেখ এভলিউশনারি মডেলে কি করা হয়, আমার মতো কোনো সফটওয়্যারের বা কোনো অ্যাপ্লিকেশনের ইভলিউশন হয়। কিরকম, ধর যদি একটা এক্সাম্পল দিই, ধর তুই উইন্ডোজের কথা ভাব। উইন্ডোজ আগে একদম প্রথম যেটা ছিল কি, উইন্ডোজ এক্সপি ছিল, তারপর উইন্ডোজ 7 এলো, 8 এলো, 10 এলো, এভাবে তো পরপর পরপর উইন্ডোজের অনেক ভার্সনস বেরিয়েছে। তো এই যে ভার্সনস গুলো বেরিয়েছে, সেই প্রত্যেকটা ভার্সনে ধর উইন্ডোজ এক্সপি যেটা ছিল আর উইন্ডোজ 7 যেটা ছিল ছিল বা আছে এখনো, সেই দুটোর মধ্যে কি হিউজ কোনো চেঞ্জ, মানে উইন্ডোজ এক্সপিও আমার অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ 7 আমার অপারেটিং সিস্টেম, দুটোর মধ্যে কি হিউজ কোনো চেঞ্জ আছে? দেখ, হিউজ কোনো চেঞ্জ কিন্তু নেই। মানে ও কি অপারেটিং সিস্টেম থেকে অন্য কোনো কাজ করছে? না, তা কিন্তু নয়, অপারেটিং সিস্টেমেরই কাজ করছে। বাট হ্যাঁ, এক্সপি যা যা করতে পারতো না সেরকম প্রচুর কাজ করতে পারে 7, বা তার চেয়ে প্রচুর কাজ করতে পারে 8, তার চেয়ে অনেক বেশি কাজ করতে পারে 10। এইভাবে ব্যাপারগুলো আমার এগোয় ভার্সন ওয়াইজ। কিন্তু যেটা বেসিক বা যেটাকে কোর বলা হয়, সেই কোডটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। এবার এই ইভলিউশনারি মডেলে অ্যাকচুয়ালি কি করা হয়, যে প্রথমে একটা সফটওয়্যার তৈরি করা হয়, কিছু মিনিমাল ফিচার দিয়ে ধর তৈরি করা হয়। এবার দেখ, তৈরি করার পরে কি করা হয়, সেই সফটওয়্যারটা ধর বিক্রি করা হয় বা কাস্টমারকে দেওয়া হয়। সেই এবার যখন দেখতে পারি আমি যে কাস্টমাররা সেটাকে পছন্দ করছে, সেই সফটওয়্যারটাকে কিনছে বা সফটওয়্যারটা ইউজ করছে, তখন কি করা হয়, আস্তে আস্তে সেই সফটওয়্যারের পরের ভার্সন তৈরি করা হয়। এবার ভার্সন মানে কি, ভার্সন মানে হচ্ছে ওইটার উপরে আরো কিছু ফিচার্স অ্যাড করে নতুন ভাবে সেটাকে আরো ইউজার ফ্রেন্ডলি বা অ্যাট্রাকটিভ বা টাইম, মানে কম টাইম নেবে, টাইম কনভেনিয়েন্ট, এরকম করে সেটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ তৈরি করা হয় সেকেন্ড ভার্সনে। মানে আরো বেশি ফিচার্স অ্যাড করা হয়।
তো সেটাকে আবার মার্কেটে প্লেস করা হয়, যখন দেখা যায় সেটাকেও লোকজন খুব ভালোভাবে নিচ্ছে, বা মনে হতে থাকে যে, বা লোকজনের কাছ থেকে ফিডব্যাক নিয়ে বোঝা যায় যে এই এই ফিচার থাকলে তারা আরো বেটার হয়, এই ফিচার্স থাকলে সফটওয়্যারটা আরো ভালো চলে, কিংবা ধর কিছু ড্রব্যাক রয়ে গেছে, এই এই বাগস রয়েছে, সেগুলোকে রিজলভ করলে লোকে আরো বেশি পছন্দ করবে, তখন আবার আমরা নেক্সট ভার্সনের কথা ভাবি। মানে এই যে ইভলিউশন হচ্ছে সফটওয়্যারটা আস্তে আস্তে, সফটওয়্যারটা নিজে থেকে, দেখ সফটওয়্যারটা তো স্টিল ইভলিউট হচ্ছে না, সফটওয়্যারটা কি পুরোপুরি, যখন ফার্স্ট ভার্সন বেরিয়েছিল, সেকেন্ড ভার্সন যখন বেরোলো, সফটওয়্যারটা কি পুরো থেকে এ থেকে বি হয়ে গেল? তা তো নয়, সফটওয়্যারটা যা ছিল তাই আছে, তার উপর অনেক রকম ফিচার্স অ্যাড হয়ে সেটা আরো বেশি, কি বলবো, সেটা আরো বেটার হতে থাকে, বেটার থেকে বেটার হতে থাকে প্রতিটা ভার্সনে, যে কোনো সফটওয়্যার। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় এভলিউশন, বা এই মডেলটাকেই বলা হয় এভলিউশনারি মডেল। দেখ আমরা কি করি, প্রথমেই যে আমরা যেখানে বলছিলাম যে ধর এ হচ্ছে আমার কোনো একটা সফটওয়্যারের কোর পার্ট, সবার প্রথমে আমরা কি করি, কোর পার্টটা তৈরি করি, সেটাকে মার্কেটে দিয়ে দিই। তো সেটা যখন দেখছি খুব ভালো মার্কেটে চলছে, তখন সেটার সেকেন্ড ভার্সন বার করার চেষ্টা করি, মানে তার সাথে আরো বি বলে, তার সাথে আরো কিছু ফিচার্স অ্যাড করে দিলাম, দিয়ে তারপর সেটাকে রিলিজ করলাম। সেটা রিলিজ করার পর দেখা গেল হয়তো সেটাও মার্কেটে খুব ভালো চলছে, কি লোকজনের থেকে লোকজন অনেক কিছু ফিডব্যাক দিচ্ছে, লোকজন অনেক কিছু বা নতুন নতুন ফিচার আরো চাইছে, তখন আমরা সেটাকে আরো সেকেন্ড ভার্সনে যাওয়ার চেষ্টা করি, ভার্সন চেঞ্জ করে আরো ফিচার সি বলে ধর কিছু বেশ কিছু ফিচার্স অ্যাড করে আবার নতুন ভার্সনকে রিলিজ করার চেষ্টা করি। যে কোনো অ্যাপ্লিকেশনস এর কথা ভাব, সবসময় এইভাবেই চলতে থাকে, যে ভার্সন বাই ভার্সন সেটা আরো বেশি উন্নত হয়। যে কোনো অ্যাপ্লিকেশন আজকাল আমরা যে যা যা ইউজ করি, সবকিছুই দেখ আমরা কিন্তু পুরোনো জিনিসটা ইউজ করছি, বাট নতুন ভার্সন ইউজ করছি। তুই 5 বছর আগের ফেসবুকের কথা ভেবে দেখ, কি 3 বছর আগে ফেসবুকের কথা ভেবে দেখ, আর আজকের ফেসবুক ভাব, হিউজ ডিফারেন্স আছে। 3 বছর আগে ফেসবুকের ইউআইটাই ডিফারেন্ট ছিল হয়তো, এখন সেটা কত চেঞ্জ হয়ে গেছে, কত বেটার হয়ে গেছে। কিন্তু ফেসবুক কি পাল্টে গেছে? ফেসবুকের যে বেসিক কাজকর্ম ছিল, চ্যাটিং করা, ছবি অ্যাড করা, সোশ্যাল মিডিয়া হিসেবে ভিডিও দেখা, মানে সেই বেসিক জিনিসগুলো কি পাল্টে যাচ্ছে? না, ওগুলো বেসিক গুলো যেটা কোর এলিমেন্ট, সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, ফিচার্স অ্যাড হয় সফটওয়্যারটাকে আরো বেটার দেখানোর জন্য। তাহলে এটাই হচ্ছে ইভলিউশনারি মডেল। এবার স্টেপ বাই স্টেপ দেখি মডেলটা কিভাবে কাজ করে। দেখ ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রাফ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটা আমরা সবসময় করেছি, ওয়াটারফলের ক্ষেত্রে আমাদের করতে হয়, কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো নিতে হয়, সেই রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করে সেগুলোকে অ্যানালিসিস করতে হয় যে ঠিকঠাক আছে কিনা রিকোয়ারমেন্ট গুলো, যে আমার যে রিকোয়ারমেন্টস গুলো মনে হচ্ছে দরকার সেগুলো কাস্টমার প্রোভাইড করেছে কিনা, সেই সব জিনিসগুলো কাস্টমারের কাছ থেকে নেওয়া, সেটাকে রিকোয়ারমেন্ট গ্যাদার করা, সেটাকে স্পেসিফাই করা আর কি। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য কোর অ্যান্ড আদার পার্টস। তারপর বলছে কি, কোর পার্টটাকে আইডেন্টিফাই করতে হবে আর আদার পার্টস গুলোকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড টু বি ডেভেলপড ইনক্রিমেন্টালি। দেখ বলছে আমরা যেহেতু ফার্স্টেই কোর পার্টটাকে ডেভেলপ করি, তাই সেটাকে, কোর পার্ট হচ্ছে এমন পার্ট যেটা বেসিক্যালি ডিপেন্ডেন্ট নয়, নর্মালি অন্যান্য আদার পার্টস গুলো হচ্ছে আমার কোরের উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য আমার কি করতে হবে, এমন পার্টটাকে বার করতে হবে যেটা হচ্ছে কোর পার্ট, যেটা অন্যের উপর কারোর উপর ডিপেন্ডেন্ট থাকছে না। তো সেটাকে আমি ফার্স্টে আইডেন্টিফাই করব, আর বাকি পার্ট গুলোকেও আইডেন্টিফাই করে রাখবো, কারণ ওগুলোকে আমরা ইনক্রিমেন্টালি ডেভেলপ করব। নেক্সট স্টেপ কি, ডেভেলপ দ্য কোর পার্ট ইউজিং অ্যান ইটারেটিভ ওয়াটারফল মডেল। তাহলে ইটারেটিভ ওয়াটারফল মডেল দিয়ে আমরা কি করব, আমাদের যে কোর পার্টটা সেটাকে আমরা কি করছি, সেটাকে ডেভেলপ করে নিচ্ছি। নেক্সট কি করছি, কালেক্ট কাস্টমার ফিডব্যাক অ্যান্ড মডিফাই রিকোয়ারমেন্টস। আচ্ছা, কোর পার্টটা ডেভেলপ তো হয়ে গেল, এবার ডেভেলপ করার পর আমি কি করছি, কাস্টমারকে বা কাস্টমারদের দিয়ে দিলাম, কাস্টমার সেটাকে ইউজ করুক, সেটাকে ইউজ করে সেটার ফিডব্যাক দিক, যে কেমন চলছে সফটওয়্যারটা, আদৌ তাদের যে কাজগুলো দরকার ছিল সেগুলোকে ফুলফিল করতে পারছে কিনা, সেই সব ফিডব্যাক গুলো কাস্টমারের কাছ থেকে নেব, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সব রকম ফিডব্যাক নেব। নিয়ে আমি ধর যদি যদি আমার কাছে প্রচুর নেগেটিভ ফিডব্যাকস আসে, যে না কিছু কিছু প্রবলেমস আসছে, সামনে কাজ করা যাচ্ছে না, এই সেই, তখন কি করি, তখন আমরা মডিফাই রিকোয়ারমেন্টস করি, আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো ছিল সেগুলোকে আমরা মডিফাই করি, মডিফাই করে আমরা কি করি, আবার ডেভেলপ দ্য নেক্সট আইডেন্টিফাইড ফিচার্স। আমরা কি করি, রিকোয়ারমেন্টস গুলোকে মডিফাই করার পরে পরের যে ফিচার্স গুলো আইডেন্টিফাইড করা হয়েছিল সেগুলোকে ডেভেলপ করি ইউজিং ইটারেটিভ ওয়াটারফল মডেল।
তাহলে এই মডেল দিয়ে আমরা আবার পরের ভার্সনটা তৈরি করলাম। পরের ভার্সনটা তৈরি করার সাথে দেখ এখানে আমি একটা লুপ অ্যাড করেছি। মানে আমরা এই যে ভার্সনটা তৈরি করলাম, করার পরে আমরা কি করব, সেটা আবার কাস্টমার কাছে দেবো। কাস্টমার আবার ফিডব্যাক দেবে, সেটা দিয়ে যাওয়ার কিছু রিকোয়ারমেন্টস এলো, সেই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে আমি আবার ডেভেলপ করব। আবার ডেভেলপ করে আবার সেটাকে আমি কাস্টমার কাছে পাঠাবো। এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ কিনা আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে বা কাস্টমার স্যাটিসফাইড হচ্ছে তার অ্যাপ্লিকেশনটা নিয়ে বল কি তার সফটওয়্যারটা নিয়ে, ততক্ষণ তাহলে আমাকে কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, আবার ডেভেলপ করতে হবে, আবার কাস্টমারকে দিতে হবে, আবার কাস্টমার ফিডব্যাক নিতে হবে, আবার ডেভেলপ করতে হবে, আবার কাস্টমারকে দিতে হবে। এবার যখন আমার অল ফিচার্স কমপ্লিট হয়ে যাবে, তখনই আমার সফটওয়্যারটা যাবে মেনটেনেন্স। তার আগে অবধি কিন্তু এই লুপটা চলতেই থাকবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে এটা হলো আমার ইভলিউশনারি মডেল।